আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মাতৃত্ব নিয়মিত আয়োজন কথোপকথন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই মুহূর্তে আপনি আমাদেরকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। হেডলাইন এবং ব্যানার দেখে আপনারা বুঝতে পারছেন যে কি বিষয়। দিল্লি না ঢাকা, মনে পড়ে সেই স্লোগান, মৌলবাদী জামাতি ইসলামের স্লোগান, দিল্লি না ঢাকা। আজও কিন্তু ওই যে শিবিরের কিছু কিছু পোলাপান, দাঁতাল একটা আছে না, এরা দাঁত বের করে রাখে যে, সে সহ এরা এখনো কিন্তু চিল্লায়। ওই যে আরেকটা আছে না, পাঠা, কালা পাঠা, এরা এখনো কয় দিল্লি না ঢাকা, মনে আছে? এইভাবে বলে যে এই শুয়োরগুলো। তাদের নেতা, জামাত প্রধান, জামাতের আমির, উনি গত বছর 2024 সে যে কোনো সময় নাকি ইন্ডিয়ান কূটনীতিকদের সাথে বৈঠক করেছিলেন। তো এটা যখন রয়টারে প্রকাশ পেয়ে যায়, তখন উনি আবার বাংলাদেশের বিভিন্ন পত্রিকাতেও যখন এটা লেখালেখি হয়, তখন উনি আবার ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, হ্যাঁ তাদের সাথে আমার এই চিকিৎসার পরে, হসপিটাল থেকে বেরিয়ে আসার পরে অনেক দেশের কূটনীতিক এসেছিলেন, সেই সাথে ওনারাও এসেছিলেন, কিন্তু ওনারা মানা করেছিলেন আমাকে না দেওয়ার জন্য, তাই আমি ওয়াদাবদ্ধ ছিলাম, তাই আমি দিতে পারিনি ওনাদের কথা। তা আপনার এখন ওয়াদার বরখেলাপ হইল কেমনে চাচা? চাচার ওয়াদার বরখেলাপ কিভাবে করলেন? চাচা তো মুসলিম, ইসলামিক লোক না? চাচা তো ইয়ে করতে পারে না নাকি চাচা? দিল্লির পা গোপনে পা চাটতে ভালো লেগেছে। মূলত কি কথা হয়েছিল চাচার সাথে, সেগুলো কি চাচা একটু প্রকাশ করবেন নাকি প্রকাশ করবেন না? মানে যে হাম কেরু তো সালা ক্যারেক্টার ডিলায় না, আমরা দিল্লির সাথে সম্পর্ক থাকলে তখন আমরা তখন দিল্লি না ঢাকা আপনারা চিল্লাইবেন, হ্যাঁ তখন দিল্লি আমাদের দাদার বাড়ি, মামার বাড়ি, নানার বাড়ি, এরকম হয়ে যায় নাকি? হ্যাঁ, আর আপনারা যখন দিল্লির যায় সব কিছু চাইটা একেবারে বাইর করে দেন, তখন কিছু হয় না। এই যে শফিকুর রহমান হারামজাদা, মূলত দিল্লির সাথে যে কথা হয়েছে সেটা হচ্ছে যে দিল্লিকে উনি অনুরোধ করেছিলেন যে তারেক জিয়া যাতে বাংলাদেশে ফিরে আসতে না পারে সেই বিষয়ে চাপ দিতে, কিন্তু সেই চাপ দেওয়ার জন্য অনেক অনুরোধ করেছে এবং বৈঠক হয়েছে, এটা যাতে দিল্লি যাতে প্রকাশ না করে, তাইলে ওনাদের রাজনীতি শেষ, এগুলো বলে টোলে প্রচুর অনুরোধ করেছেন। কিন্তু যখন দেখলেন যে দিল্লি দিল্লি ওনাদের কথা রাখলেন না, রাখলেন তারেক সাহেবের কথা, তখনই উনি মুখ ফসকে নাকি বলে ফেলেছেন যে না আমাদের সাথে তো দেখা হয়েছিল কিন্তু ওরা মানা করেছিল। মূলত উনি নাকি মানা করেছিলেন দিল্লির হাত পা চেপে ধরে। প্রচুর চাটাচাটি করেছেন চাচায়। চাচায় চাটতে চাটতে দিল্লি আলাদের ওই যে যা আছে না, এই যে এরকম কিছু আছে না, এগুলো সহ নাকি জিব্বা দিয়ে উঠে ফেলাইছিলেন, জিব্বা দিয়ে পরিষ্কার করে দিচ্ছেন। আর এখন কয় যে না এটা তো ওরা মানা করেছিল। এ হারামজাদা, ওরা মানা করেছিল? হ্যাঁ, আমি আপনাদের এর আগেরও দুইটা ভিডিওতে বলেছিলাম যে এই যে এখন যেগুলা দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা বলতেছেন, এগুলো সব রয়ের এজেন্ট। এরা এগুলো সব রয়ের এজেন্ট, এগুলো দেশে থাইকা এগুলা দিল্লি না ঢাকা মানে এটা একটা ভাইব তুলছে যে দিল্লি না ঢাকা একটু চিল্লাই, বুঝছেন? আর এই ফান্দে পড়ে গেছে আপনার পাইকা এজেন্টরা। এরা বুঝতেও পারে নাই যে দিল্লি এই সব জারুগাদেরকে দিয়ে এই কাম করাইতেছে, আর পাইকা এজেন্ট এসে হাদির মতন ওই যে সওয়ামা চিরা ফালামু, এটাও বলে এখন স্লোগান, হেরে মতো এগুলোরা খাইয়া দেয়, এগুলো পাইকা এজেন্টরা খাইছে। তো জামাতের আমির মিথ্যা কথা যে বলে, যে কিনা দিনে রাইতে শুইতে উঠতে বসতে মিথ্যা কথা কি বলে, কি ডাক্তার না জানি, ডক্টর উনার নাম, উনি পশুর ডাক্তার না কুত্তার ডাক্তার আল্লাহ জানে উনি কোন ধরনের ডাক্তার। হারামজাদা, এখন তোমরা তলে তলে টেম্পো তোমরা চালাও, আর দোষ খালি আওয়ামী লীগের। এই যে গত 1.5 বছর ধইরা দিল্লির পাশা সাইটা ওরা হাগলে হেটা সহ জিব্বা দিয়া টানছে এই জমাইত্যাগুলা। আর এখন আইসা নতুন নাটক করে কয়ে যে না না এটা তো মিটিং ছিল, এটা আসলে ওরা গোপন রাখতে। তাইলে গোপন বৈঠকে তোদের কি কি কথা হয়েছে সেটা প্রকাশ করা হোক যদি সাহস থাকে। সেই জামাতের আমিরকে বলছি আমি, জামাতের আমির মিথ্যুক চালবাজ, তারাই বলছেন যে কি কি কথা হয়েছিল বল, সেখানে কি পরিকল্পনা হয়েছিল, যে তারেকরে আসতে না দিতে নাকি? যেটা তোরাই সর্বপ্রথম উচ্চারণ করছো যে তারেক বাংলাদেশে আসতে পারছে না কারণ দিল্লির প্রেশার আছে না, মাইরা ফেলাবে, এগুলো তো তোরদের হারামজাদাদের কথা। নাহলে প্রকাশ কর কি কি কথা হয়েছে। মূলত এই জামাতের আমিরের সাথে আমির দিল্লির উপর, দিল্লিকে বুঝাইতে চেষ্টা করছেন যে আপনারা এক কাম করেন, আমরা আপনারা যা বলবেন বলেন সব দিব,
কিসের সেভেন সিস্টার খাইবো? সেভেন সিস্টার ওই পাশে আমরা দিয়া দেবো, মাগার আপনি তারেকরে আসা বন্ধ করেন। এইটা ছিল তাদের মূল দাবি, এবং এই প্রকাশ যাতে না পায় সেজন্য দিল্লির হাতে পায়ে ধরছিলেন। তো দিল্লির হাতে পায়ে ধরছেন, দিল্লি চুপ, ওকে, বলছস তোরা বলছস, দিল্লি বলে নাই। কিন্তু উনি যখন দেখলেন যে না, তারেক জিয়া তো চলে আসছে, আবার খালেদা জিয়ার মৃত্যুর পর এরা রাষ্ট্রীয়ভাবে শোক বার্তা পাঠাইছে, ওইখানে যা বইয়ে সাইন করছে, তখন ওনাদের মাথা খারাপ হইয়া বলে দিলেন যে হ্যাঁ, আমাদের সাথেও বৈঠক হয়েছিল। তো তোদের সাথে কি কি গোপন বৈঠক হয়েছিল সেটা বলো। টেম্পো যে চালাইলা গত 17 মাস, একটু বলো। তার মানে এই যে বঙ্গু জনগণ, আপনারা যারা দিল্লি না ঢাকা 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 বলেন, আপনাদের একটা কথা কই, এই দিল্লি যদি আপনাদের চাউল ডাউল কিছু না দেয় তো ল্যাংডা হয়ে যাবেন, ল্যাংটা। আপনাকে এই যে জমাতের পাল্লায় পড়লে জমাত তারা কি অবস্থা এটা তো জানেন, এরা 71-এ কি করছে তাই তো জানেন। জমাত তাদের বউ বেটি বেচনের সময় আইসা গেছে, বউ বেটি এগুলো গনিমতের মাল হয়ে যাবে বাংলার পাবলিকের কাছে। এই জমাইত থাকো, বাংলাদেশের যত অশান্তির মূল এই জমাইত তারা। তারা তলে তলে দিল্লির লগে ঠিকই লাইন, রাত দিন 24 ঘন্টা দিল্লির লগে লাইন। দিল্লির লগে লাইন ছাড়া এদের কোনো উপায় নেই। এরা দিল্লির লগে লাইন রাইখাই তারা ক্ষমতায় আইতে চাইতেছে, মানে ক্ষমতায় আসবে জামাত, আবার দিল্লি ছাড়া আসবা বাবারা। এখন যখন দেখছে বিএনপির পক্ষে মনে হয় চইলা যাইতেছে, চইলা গেছে, চইলা যাইতেছে মানে কি চইলা গেছে, যখন দেখছে তখনই মাথা খারাপ হয়ে গেছে এই মীর জাফর জামাতের আমির শফিকুর রহমানের। এই হারামজাদার এখনো ছানাপোনা কতগুলো আছে না, এই যে কালাইয়া মালাইয়া কতগুলা, এই রাজশাহী না কোন কোন বিশ্ববিদ্যালয় পোলাবেন, ওই যে দান তালুম আমার ভাইয়েরা, এরা এখনো রাস্তায় ছিল দিল্লি না ঢাকা। হারামজাদা তোকে হোগার কাপড় তুইলা দিল্লি বাটামরিচ ডেলা দিছে তোকে আমিরে, এরপরও তোরা দিল্লি না ঢাকা কস নাকি? বুঝেন হারামজাদাদের চরিত্র। জয় বাংলা, জয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, জামাতের আমিরের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা অথবা কূটনৈতিক কর্মকর্তা অথবা ভারতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের একটা গোপন বৈঠক হয়েছে, এইরকম খবর বাংলাদেশে রীতিমতো চাউর হয়ে গেছে। এই খবরের ফলে জামাত, তাদের সহযোগী এবং যারা জামাত ওরিয়েন্টেড যে মতাদর্শ, সেই মতাদর্শের ধারক এবং বাহক, কিংবা জামাত যে সকল ন্যারেটিভ নিয়ে, রাজনীতির যে সকল বক্তব্য নিয়ে তারা টিকে আছে বা ক্ষমতায় যেতে চাচ্ছে, তো এই খবর রীতিমতো তার উপর চপেটাঘাত। আমেরিকার রাজনীতিতে ওয়াটারগেট কেলেঙ্কারি, যেটি রিচার্ড নিক্সনের ক্ষমতাকে চ্যালেঞ্জ জানিয়েছিল এবং সারা পৃথিবীতে তোলপাড় সৃষ্টি করেছিল। আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক কেলেঙ্কারি, এমনকি কন্ট্রা অস্ত্র কেলেঙ্কারির চেয়ে জঘন্যতম কেলেঙ্কারি হিসেবে আমেরিকার জাতি এই ওয়াটারগেট কেলেঙ্কারিকে মনে করে। এখন ঘটনা কিন্তু তেমন কিছু নয়, কিন্তু আপনি যখন রাজনীতি করবেন, রাজা হবেন, রাজা কখনো পশুর মতো আচরণ করে না। রাজা কখনো নিষিদ্ধ প্রাণী, নোংরা প্রাণীর মতো আচরণ করে না। শেয়াল, বেজি, সজারু, গন্ডারের মতো রাজা কখনো আচরণ করে না। রাজার আচরণ বাঘের মতো, সিংহের মতো। শিয়াল, কাক এগুলো সব চোর, অন্ধকারের নিশাচর প্রাণী, বাদর, এদের মতো কখনো রাজা আচরণ করতে পারে না। এই যে একটা থিওরি, সেই থিওরিটিকে অপমান করেছিলেন রিচার্ড নিক্সন এবং তার যে ইলেকশন পরিচালনা কমিটি তারা। আপনারা জানেন যে আমেরিকাতে দুটো রাজনৈতিক দল রয়েছে, ডেমোক্র্যাট এবং রিপাবলিকান। রিচার্ড নিক্সন ছিলেন রিপাবলিকান দলের প্রার্থী এবং প্রেসিডেন্ট। তো নির্বাচন হচ্ছে, আর রিপাবলিকানদের যে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট, তাদের একটি নির্বাচনী জনসভা হচ্ছে, গোপন জনসভা হচ্ছে। কোথায়? এটি হোটেলে, ওয়াটারগেট নামক একটি হোটেলে। তো সেখানে ডেমোক্র্যাটরা কি আলোচনা করে গোপনে, সেই বিষয়গুলো জানার জন্য রিচার্ড নিক্সনের যে সকল নির্বাচনী কর্মকর্তা আছেন, তারা ওই জমানাত 1970 সনে আধুনিক কালের এতটা ডিভাইস ছিল না, তারা সেখানে একটা টেপ রেকর্ডার স্থাপন করেছিল। পরবর্তীতে সেই টেপ রেকর্ডারটি ধরা পড়ে
এবং তদন্তে বের হয়ে আসে যে এই কাজ রিপাবলিকানরা করেছে, অর্থাৎ প্রেসিডেন্ট নিক্সন করেছে। অমনি সারা আমেরিকার রাজনীতির ইজ্জতের উপর ঘা লাগে। চারিদিকে শুধু সি সি রব পড়ে যায় যে মানুষ এত খারাপ হতে পারে। কারো ব্যক্তিগত, প্রাইভেট, প্রতিপক্ষের গোপন বিষয় জানার জন্য এতটা নীচতা, এতটা খারাপ কাজ কোনো রাজনীতিবিদ করতে পারে, এটা 70-এর দশকের আমেরিকার জনগণ কল্পনাই করতে পারেনি। এবং এটাই হলো ওয়াটারগেট কেলেঙ্কারি। তো সেই দিক থেকে আপনি যদি এই ওয়াটারগেট কেলেঙ্কারির মূল থিমটা ধরেন, সেটা হলো আপনি রাজনীতিবিদ হিসেবে যা বলবেন সেটা ধারণ করবেন, সেটা বিশ্বাস করবেন, সেটা বাস্তবায়ন করবেন। মুখে একটা বলবেন, অন্তরে একটা ধারণ করবেন। এই মুনাফিকই ওয়াটারগেট কেলেঙ্কারির মতো কলঙ্কময়। আপনি দেখাবেন মূলা, ঢুকাবেন কলা, দেখাবেন কচু, খাবেন ঘেঁসু। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলোই রাজনীতিতে ওয়াটারগেট কেলেঙ্কারির সমপর্যায়ের। বাংলাদেশের জামাত, তাদের দুটো রাজনীতির মূল এজেন্ডা রয়েছে। একটা হলো তারা ভারতের আধিপত্যবাদকে অস্বীকার করে। দ্বিতীয়ত হলো যে তারা ভারতের যে উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বিজেপি, তাদেরকে মনে করে বাংলাদেশের জন্য হুমকি। বর্তমান নরেন্দ্র মোদী সরকারকে তৃতীয়ত তারা ঘৃণা করে, এই কারণে যে বাংলাদেশের ফ্যাসিবাদী হিসেবে তাদের দৃষ্টিতে যে শেখ হাসিনা সরকার ছিল, তারা ক্ষমতাচ্যুত হওয়ার পর নরেন্দ্র মোদী সরকার তাদেরকে সেখানে আশ্রয় দিয়েছে। এরপর জামাত মনে করে যে 1971 সনের যে যুদ্ধটি, এই যুদ্ধটি মূলত ভারত বাংলাদেশের উপর চাপিয়ে দিয়েছে এবং পাকিস্তান বাংলাদেশ মূলত ভাই ভাই, নিজেদের মধ্যে একটি ভাতৃঘাতী সংঘাত হয়েছিল, অভ্যন্তরীণ সংকট। এটা বহিঃশত্রু হিসেবে ভারত এখানে ইন্টারভেন করে, আক্রমণ করে বাংলাদেশে একটা মুক্তিযুদ্ধ তারা চাপিয়ে দিয়েছে। কাজেই তারা 1971 সনে রাষ্ট্রের পক্ষে থেকে দেশপ্রেমের কাজ করেছেন এবং তারা যে যুদ্ধ করেছে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে, সেক্ষেত্রে ভারত হলো আগ্রাসী বাহিনী, আর জামাতের আলবদর, আশামস এবং রাজাকার, তারা হলো মুক্তিযোদ্ধা। এটা জামাতের বিশ্বাস। তারা মনে করে যে আগামীতে যদি মর্যাদা নিয়ে দাঁড়াতে হয় রাজনীতিতে, তাহলে ভারতের এই দাদাগিরি, আধিপত্যবাদ, এটি রুখে দিতে হবে। এবং যদিও আমরা এখন স্বাধীন হয়ে গেছি, তবুও স্বাধীন রাষ্ট্র হিসেবে পাকিস্তানের সঙ্গে সর্বোচ্চ বন্ধুত্ব করতে হবে এই ভারতের আধিপত্যবাদ মোকাবেলা করার জন্য। এই হলো তাদের বিশ্বাস। এবং এই বিশ্বাসের বাইরে তারা আরো মনে করে যে বাংলাদেশ একটি ইসলামিক প্রজাতন্ত্র হতে পারে, অথবা ইসলামিক এমিরেটস হতে পারে, জাস্ট লাইক আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, কিংবা একেবারে নিদেন পক্ষে তুরস্কের মতো একটি উদারনৈতিক ইসলামিক দল দ্বারা এদের শাসিত হতে পারে, এরদোয়ানের মতো। এই মডেলগুলো নিয়ে তারা এগোয়। তারা রাজনীতির ফিলসফি হিসেবে তারা ইখওয়ানে মুসলিমিন যে সংগঠনগুলো আছে, মুসলিম ব্রাদারহুড যে সংগঠন আছে, তুরস্কের এবি পার্টি আছে, তাদেরকে তারা মনে করে যে জামাত ইসলামী এইরকমভাবে আসলে কাজ করতে চায়। নেতা হিসেবে তারা সৈয়দ কুতুব, মুসলিম ব্রাদারহুডের যে 50-এর দশকে সামরিক বিপ্লব ঘটিয়েছিল, সেই সৈয়দ কুতুব তাকে মনে করে। তারপরে কারজাভি, ইউসুফ কারজাভি এরকম একজন ইন্টেলেকচুয়াল রয়েছেন, তাকে তাদের আধ্যাত্মিক নেতা মনে করেন। আর আবুল আলা মওদুদি এবং আবু ওহাব নজদি, এদের যে ধর্মতত্ত্ব, সেই ধর্মতত্ত্ব তারা ইবনে আরাবি পর্যন্ত, অর্থাৎ আগে ইবনে আরাবির থেকে যে থিওলজি, মুসলিম থিওলজি, ইসলামিক থিওলজি শুরু হয়েছে, সেই ইবনে আরাবি, তারপর ইবনে কাসির, ইবনে কাসিরের পর আবু ওহাব নজদি, এরপরে আবুল আলা মওদুদি হয়ে বাংলাদেশে গোলাম আজম হয়ে এই ধর্মতত্ত্ব তারা বিশ্বাস করে। তো এইভাবে করতে 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 2024 সনের যে জুলাই আগস্ট বিপ্লব হলো, সেই বিপ্লবের সবচেয়ে বড় স্টেক হোল্ডার, মাস্টার মাইন্ড, সেনাপতি, যা বলেন না কেন, এটা মূলত জামাত।
আমরা সবাই এখন জানি যে এনসিপি, টেনসিপি, অন্য যে সকল 10টি প্রক্সি সংগঠন রয়েছে, 10 থেকে 15টি, এটি মূলত জামাতেরই এ টিম, বি টিম, সি টিম, ডি টিম। তাদের মাধ্যমে সেই যে 2008-9 সন থেকে জামাত যে প্রস্তুতি নিয়ে যাচ্ছে ধারাবাহিকভাবে, সেটির বিস্ফোরণ ঘটেছে 2024 সনের আগস্ট মাসে। ফলে জামাত এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী সংগঠন, যাদের হাতে রাষ্ট্র ক্ষমতা আছে, এবং আজকের দিন পর্যন্ত জামাতই আসলে রাষ্ট্র চালাচ্ছে। আর জনপ্রিয় দল হিসেবে, শক্তিশালী দল হিসেবে যেখানে যেখানে আসলে প্রভাব বিস্তার করলে জামাতের ক্ষমতায় আসতে, রাষ্ট্র পরিচালনা করতে কোনো সমস্যা হবে না, বরং বদনাম হবে, সেই জায়গাগুলো তারা বিএনপিকে ছেড়ে দিয়েছে। টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, ব্যাংক, বিমা, চাঁদাবাজি থেকে শুরু করে পুলিশের বড় বড় নিয়োগ বদলি, সিভিল সার্ভিসের মানে মিডল ক্লাসের কর্মকর্তাগুলো সব জামাত তাদেরকে ছেড়ে দিয়েছে, এবং বিএনপি সেইকে নিয়ে মুড়ি মুরকির মতো তারা খাচ্ছে। কিন্তু মূল যে হাল, মূল যে বৈঠা, দ্য মেইন সুইচ, এটি আজকের দিন পর্যন্ত জামাতের হাতে। তো এই সময়ের মধ্যে জামাতের আমির আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিলেন। তিনি সাক্ষাৎকারটি কেন দিলেন, কিভাবে দিলেন, এটা আমার মাথায় ঢুকছে না, বা এটার আদৌ প্রয়োজন ছিল কিনা আমি জানি না। সম্ভবত ঈর্ষা তাদেরকে পেয়ে বসেছিল। এর কারণ হলো সেই গত 3-4 মাস ধরে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সম্পর্কে আন্তর্জাতিক সব গণমাধ্যম একের পর এক মানে রীতিমতো বোম ব্রাস্টিং নিউজ করে যাচ্ছে। তারপর তারেক রহমান সাহেবের আগমন, বেগম খালেদা জিয়ার অসুস্থতা, এবং সর্বশেষ তার জানাজা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে কেবল বিএনপি বিএনপি বিএনপি। এর ফলে জামাতের সম্ভবত ইগোতে লেগেছে, এবং এই কারণে হয়তো, হতেও পারে নাও হতে পারে, রয়টার্সের সঙ্গে জামাতের আমির একটি সাক্ষাৎকার দিয়েছেন, এবং সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি নিজে ইচ্ছা করে হোক বা রয়টার্সের যে সাংবাদিক তার প্রশ্নের ফাঁদে পড়ে হোক, যেভাবে হোক তিনি একটি কথা বলে ফেলেছেন। সেই কথাটি হলো ভারতীয় কূটনীতিবিদদের সঙ্গে বা ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে তার একটা গোপন বৈঠক হয়েছে, এবং সেই গোপন বৈঠক তিনি গোপন রেখেছেন এই কারণে যে ওই বৈঠকের যারা কর্তা তারা বলেছিলেন যে এটি যেন প্রকাশ্যে না বলা হয়, অর্থাৎ ভারতীয় কর্তৃপক্ষ জামাতের আমিরকে নিষেধ করেছিলেন।